হ্যালো ফ্রেন্ডস, আবার চলে আসলাম আমাদের নতুন গল্প নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের গল্পটা একটু ভিন্ন হবে। আমরা তো গল্পের মধ্যে মেইনলি ভূতের হরর কাহিনীটাই আমরা মানে নিয়ে আসি, কিন্তু আজকের গল্পটা একটু ভিন্ন। আজকে যেরকম মানে ভৌতিকও আছে, আবার দুঃখও আছে। তো বেশি কথা না বাড়িয়ে আমরা গল্পে চলে যাই। কালকে রবিবার, আশা করি সকলে আজকে আমাদের চ্যানেলের গল্প উপভোগ করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। আজকের গল্পের নাম শেষ দেখা। লেখক অধিরাজ বিশ্বাস। নিমন্ত্রণটা অনেক দিন আগেই করে রেখেছিল সুজন। যাব করে আমার আর যাওয়া হচ্ছিল না সুজনদের বাড়ি। আমাদের বন্ধুদের মধ্যে সুজনই সবার আগে চাকরি পেয়েছিল, তাও আবার বিদেশে। সুজনের বাড়ি টাকি। সুজন পায়ে বলতো, একদিন এসে আমাদের বাড়ি থাকবি, গোটা টাকি ঘুরে দেখাবো, নৌকা চড়বো। সুজনের চাকরি পাওয়ার কয়েক মাস পর আমিও চাকরি পেয়ে যাই। সুজন যখন বাড়ি আসতো তখন আমার সময় হতো না, তাই ওদের বাড়ি যেতে পারছিলাম না। কিন্তু এরপর নাকি ও 2 বছরের আগে আসতে পারবে না। তাই এক শনিবার দেখে ঠিক করলাম অফিসের পর ওদের বাড়ি যাব। সেই রাতটা ওদের বাড়ি থেকে রবিবার বিকেলে বাড়ি ফিরব। সেই মতো সুজনকে ফোন করে জানিয়ে দিলাম যাওয়ার তারিখ। আমি যাবো শুনে সুজন তো খুব খুশি, গড়গড় করে বলে গেল ট্রেনের সময়। ঠিক করলাম শিয়ালদহ থেকে 4:45 হাসানাবাদ লোকাল ধরবো। আর সুজন বলল স্টেশন চলে আসবে আমাকে নিতে। সময়টা ছিল বৈশাখ মাসের শেষ। অনেক দিন থেকে এই গরমটা আরও বেড়েছে। ইতিমধ্যে 2-3বার ফোন করা হয়ে গেছে সুজনের যে আমি কখন অফিস থেকে বেরোচ্ছি। অফিস থেকে বেরোনোর সময় খেয়াল করলাম আকাশটা মেঘে ছেয়ে গেছে, আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলক দেখা যাচ্ছে। অফিসের নিচে থেকে ট্যাক্সি নিলাম শিয়ালদহ যাওয়ার জন্য। কিছু রাস্তা যেতে না যেতে শুরু হলো কালবৈশাখীর তাণ্ডব। ট্যাক্সি ড্রাইভার বলল, যাক অন্তত আজ রাতটা শান্তিতে একটু ঘুমাতে পারবো। আমিও ঘাড় নাড়িয়ে সম্মতি জানালাম। কিছুক্ষণ বাদেই ঝড়ের সাথে শুরু হলো বৃষ্টি। শিয়ালদহ স্টেশন পৌঁছে টিকিট কেটে শুনলাম ঘোষণা হচ্ছে হাসানাবাদ শাখায় ট্রেন 8 ঘন্টা দেরিতে চলছে। ভাবলাম খবরটা জানিয়ে দেওয়া ভালো সুজনকে। ফোনটা পকেট থেকে বের করতে দেখলাম সুইচ অফ হয়ে গিয়েছে। পিট ব্যাকের থেকে পাওয়ার ব্যাংক বের করে ফোনটা চার্জ করতে বসালাম, কিন্তু মনের ভিতর খচখচ করতে লাগলো, মনে হচ্ছে আমার জন্য সুজনের না ভোগান্তি হয়। যাই হোক, 4:45 ট্রেন ছাড়লো 8:15-তে। ট্রেনে ভর্তি লোক, কোনো রকমে একটা জায়গা করে নিলাম। অফিস ফেরত যাত্রীর সংখ্যা বেশি, মোটামুটি সবাই সবাইকে চেনে। আমাকে অচেনা দেখে এক বৃদ্ধ জিজ্ঞেস করলেন, ভাই কি এই লাইনে নতুন? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। শুনে বৃদ্ধ জিজ্ঞেস করলো, তার যাওয়া হবে কত দূর? আমি বললাম, টাকি যাচ্ছি, আমার বন্ধুর বাড়ি। বৃদ্ধ বলল, ও টাকিতে আমিও নামবো। তো টাকির কোন জায়গাতে যাবে? আমি বললাম, পাড়ার নাম ঠিক জানি না, বন্ধু আসবে আমাকে নিতে। যতদূর মনে পড়ে বলেছিল গেস্ট হাউসের ওই দিক দিয়ে যেতে হয়। এরপর বাকি পথটুকু ওই বৃদ্ধর সাথে নানা বিষয়ে গল্প করতে করতে কেটে গেল। যত বারাসাতের দিকে ট্রেন এগোতে লাগলো, কামরাতে ভিড়ও বাড়তে থাকলো। মাঝে মাঝে জানালা দিয়ে একটু ঠান্ডা হাওয়া কামরার ভিতর আসছে। বারাসাত স্টেশন পার করতেই খেয়াল করলাম বাইরে ঘুটঘুটে অন্ধকার। এরপর টাকির দিকে ট্রেন যত এগিয়েছে অন্ধকার আরও গভীর হয়েছে, এমনকি স্টেশনগুলোতে অন্ধকার ডুবে আছে। টাকি স্টেশনের তার ব্যতিক্রম না। টাকিতে যখন নামলাম ঘড়িতে দেখি 10:30 বেজে গেছে। আমার সাথে থাকা বৃদ্ধ জিজ্ঞেস করলেন, সামনের রাস্তা মোড় দিয়ে গিয়ে যাব। আমি তাকে বললাম, তার দরকার নেই, বন্ধু আসবে নিতে। স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকবে বলেছিল সুজন, কিন্তু কাউন্টারের সামনে এসে দেখি কেউ নেই। চারদিক ঘুটঘুটে অন্ধকার। ট্রেন থেকে যে কজন লোক নেমেছিল তারা যে কে কোন দিক চলে গেল তার কোনো হাদিস পেলাম না। এমনকি টিকিট কাউন্টারও বন্ধ হয়ে গেছে। ব্যাগ থেকে ফোনটা বাইরে বের করে দেখলাম ফুল চার্জ হয়ে গেছে। ফোনটা অন করে ফোন করলাম সুজনকে। ফোনটা বেজে গেল, কেউ ধরলো না। আবার ফোন করতে যাব, ইতিমধ্যে সুজন দেখলাম ফোন করলো।
ফোনটা ধরে হ্যালো বলতে উপর প্রান্ত থেকে সুজন বলল, একটু দাঁড়া, আমি আসছি নিতে। ফোনটা রেখে দিল সুজন। দেখতে দেখতে 11টা বাজতে চললো। অন্ধকার স্টেশনে আমি একা, চারদিকে ব্যাঙ আর ডাক আর ঝিঝি পোকার ডাক পরিবেশটা ছমছমে করে তুলছিল। আর মাঝে মাঝে ঠান্ডা হাওয়াতে গায়ে লাগতেই একটা শিরশিরানি ভাব অনুভব করছিলাম। হঠাৎ চমকে উঠলাম একজনের গলার স্বর শুনে। বাবু, যাইবেন কদ্দূর? দেখলাম একজন বয়স্ক লোক হাতে একটা টর্চ নিয়ে দাঁড়িয়ে। সেই টর্চের আলোতে দেখলাম বৃদ্ধ একটু ঝুঁকে আছে সামনের দিকে, পরনে লুঙ্গি আর ছেঁড়া গেঞ্জি। বৃদ্ধ আবার বলল, বাবু, যার ঝড় হয়েছে তাতে আর কোনো কিছু পাইবেন না। সামনে আমার রিক্সা আছে, চলেন, আপনাদের নামায় দিয়া যায়। আমি বললাম, না না, তুমি যাও, আমার বন্ধু আসছে। বৃদ্ধ আমার কথা শুনে আস্তে আস্তে চলে গেল রিক্সার কাছে। সেই সময় শুনতে পেলাম দূরে একটা বাইকের হর্নের শব্দ। একটু পরে দেখলাম একটা মোটর বাইক আসছে স্টেশনের দিকে। স্টেশনের সিঁড়ির কাছে এসে থামলো বাইকটা। ব্যক্তিটির মাথায় হেলমেট, গায়ে একটা রেনকোট চাপানো। দেখে বোঝা যাচ্ছে না ব্যক্তিটিকে। একটু পরে শুনলাম বাইকে আসা ব্যক্তি আমাকে উদ্দেশ্য করে বলছে, চলাই, আসতে বড্ড দেরি হয়ে গেল। গলার কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম এটা সুজন। আমি ততক্ষণে স্টেশনের সিঁড়ি দিয়ে নেমে সুজনের বাইকের কাছে চলে গেছি। সুজন বলল, আরে বস তাড়াতাড়ি, তোকে বাড়িতে নামিয়ে আমি আরেক জায়গায় যাব। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাবি তুই? তোর তো কিসের কাজ? আমি ভাবলাম আমরা কতদিন পর দেখা করেছি, একটু আড্ডা দিব। আর এত রাতে কি এমন কাজ? আমার সাথে সাথে সুজনও হেসে উঠল কথা শুনে। ততক্ষণে সুজন বাইকে স্টার্ট দিয়ে দিয়েছে। বাইকে ওঠা থেকে একটা ভোটকা গন্ধ ক্রমশ নাকে আসছিল। না পেয়ে সুজনকে জিজ্ঞেস করে ফেললাম, কিসের একটা ভোটকা গন্ধ বেরোচ্ছে বলতো? সুজন বলল, আরে বলিস না, বৃষ্টিতে সারা রাস্তা পিচ্ছিল হয়ে গেছে, তাই আসার সময় পড়ে গেছিলাম রাস্তার পাশের কাদায়, তাই গন্ধ বেরোচ্ছে। কথা বলতে বলতে খেয়াল করলাম আমার একটা বড় রাস্তায় উঠেছি। বড় বড় রাস্তায় লোকজনের জটলা। কয়েকজন পুলিশকেও দেখলাম দাঁড়িয়ে থাকতে। জটলা কাটিয়ে আমাদের বাইকটা একটু সরু গলি ধরতে আমি সুজনকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে ওখানে? সুজন বললো, অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম। আর বলিস না, দিনরাত ওই থুবর মোড়ে অ্যাক্সিডেন্ট লেগেই আছে। শুনলাম তো লরির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে আর স্পটে মারা গেছে ছেলেটা। বাকি পট্টুকু সুজন আমাকে টাকি পৌরসভা, হসপিটাল গেট, জাতীয় পাঠাগার, টাকি কলেজ দেখাতে দেখাতে নিয়ে আসলো। যদিও অন্ধকারে দেখতেই পাইনি, সব কিছু ভূতেরে ভূতেরে বলেই মনে হলো। কলেজের পাশের রাস্তা দিয়ে কিছুটা দূর গিয়ে একটা গলির মুখে আমাকে নামিয়ে দিল সুজন। বলল, ওই বা দিকের 3 নম্বর বাড়িটা আমাদের। দেখ, ওই যে আমার কাকা রাস্তায় দাঁড়িয়ে। আমি কাজটা মিটিয়ে আসছি এক্ষুনি। আমি আস্তে আস্তে গিয়ে গেলাম সুজনের বাড়ির দিকে। দূর থেকে বোঝা না গেলেও সুজনের বাড়ির কাছে যেতেই সুজনের কাকা ছাড়াও আরও কয়েকজন লোককে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমাকে দেখে সুজনের কাকা জিজ্ঞেস করলো, কি চাই? আমি বললাম, কাকা, আমি সুজনের বন্ধু অরিন্দম। আমার কথা শেষ করার আগেই কাকা বলে উঠলে, আসলে আমি এমন ঘটনা ঘটে গেল যে তোমার কথা আমাদের কারো মনে নেই। আমি জানতে চাইলাম, কি হয়েছে কাকু? সুজনের কাকু আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আর যা বললেন তাতে আমার সারা শরীরে শিহরণ খেলে গেল। কাকু বললেন, তুমি আসবে বলে সকাল থেকে সুজন খুব ব্যস্ত ছিল। নিজের হাতে বাজার করেছে। সন্ধ্যা থেকে তুমুল ঝড় আর বৃষ্টি। আমরা সবাই বললাম আজ অরিন্দমকে আসতে বারণ করে দে, কিন্তু আমাদের কোনো কথা শুনলো তো না, বরং বৃষ্টি মাথায় বেরিয়ে গেল তোমাকে আনতে। আর তখনই বিপদটা ঘটল। ওই দুবার মোড়ের মুখে সুজনের বাইককে একটা লরি এসে ধাক্কা মারে, আর সাথে সাথে সুজন বাইক থেকে ছিটকে গিয়ে রাস্তায় পড়ে। হেলমেট থাকা সত্ত্বেও মাথায় জোরে আঘাত লাগে। আর সব শেষ। আমি অনুভব করলাম কাকুর শেষ কয়েকটা কথা শোনার সাথে সাথে আমার আমার শীত দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার সারা মাথা ঝিমঝিম করতে লাগলো। কাকু আবার আমাকে জিজ্ঞেস করলো, কিন্তু সুজন যে বলেছিল তুমি আমাদের বাড়ির ঠিকানা জানো না, তাহলে কীভাবে আসলে? আমি তখন কোনো উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। শুনে শুধু মনে হচ্ছে আমি তবে কার সাথে আসলাম? কেউ কি আমার কথা বিশ্বাস করবে? বুঝতে পারলাম চারপাশটা ঝাপসা হয়ে আসছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। তারপরে আমার চারদিক অন্ধকার হয়ে গেল। সেই দিন রাতের কথা আর আমার কিছু মনে নেই। পরের দিন সকালে যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি সুজনের কাকুর ঘরে বিছানায় শুয়ে আছি। সারা বাড়িতে কান্নার শব্দ।
আমি গতকাল রাতেই কথা ভুলতেই পারছিলাম না। মোবাইলটা একবার হাতে নিয়ে দেখলাম সেই রাতে সত্যিই কি সুজন ফোন করেছিল। কারণ সুজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার টাকিতে আর নামার আধ ঘন্টা আগে। মোবাইলের কলার লিস্টে তখন জল করছে সুজনের নাম। মনে মনে ভাবলাম সুজন ওর কথা রেখেছে। ওর অন্ধকারেও আমাকে টাকি শহর দেখিয়েছে। আর ঝড় জলের রাতে আমি যাতে কোনো বিপদে না পড়ি সেজন্য সে তাদের বাড়ি অবধি আমাকে পৌঁছে দিয়ে গিয়েছে। সমস্ত কাজ মিটিয়ে আমি রাতের ট্রেন ধরে কলকাতায় চলে আসলাম। সুজনের কাকা আমাকে স্টেশন নামিয়ে দিয়ে গেছিল। সেই রাতের কথা আমি কাউকে বলিনি। সেই ঘটনার পর আর কোনোদিন আমি টাকি যাইনি, যাওয়ার ইচ্ছাও নেই। এমনকি সেই দিনের ঘটনার সুযোগ এখনও আমার কাছে নেই। হয়তো সুজনের টাকি দেখানোর বাসনা এতটাই বেশি ছিল যে সে মারা গিয়েও তা পূর্ণ করে দিয়ে গেল। কিংবা আমাদের বন্ধুত্বটা এতটাই বেশি ছিল যে সুজন আমাকে শেষ দেখা দিয়ে গেল। তবে সেই দিনের পর রাত করে কোনো জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা আমার কোনো অবস্থায় সহ্য হচ্ছিল না। বাইক চোখে পড়লেই মনে হয় ওই বোধহয় সুজন আসলো আবার আমার সাথে দেখা করতে। হ্যালো ফ্রেন্ডস, আশা করি গল্পটি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন। নতুন নতুন গল্প পেতে আমাদের সাথে থাকুন।